আমার এক্ষুনি বলা থেকে আমাদের দাবিগুলো যদি আমরা 1 তারিখে একটা মহামিছিল করছি, সেটা কলেজ স্কয়ার টু ধর্মতলা দুপুর 3টের সময় বা বিকেল 3টের সময় বলা যায়, রবিবার দিন পড়েছে। এবার আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে এই মিছিল কেন, অনেকেই প্রশ্ন করছেন কেন মিছিল হচ্ছে, এত মিছিল। আমরা তো কোনো রাজনৈতিক দলের কোনো ছত্রছায়াতে আমরা কোনোদিনও থাকিনি, শুধু আমাদের নিজেদের ভেতরটা জেগেছে। তাই জন্য আমরা সবাইকে জাগিয়ে রাখতে চাই। আমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা সবসময় দেখছি যে প্রশাসন থেকে সেগুলো এড়িয়ে গিয়ে তারা অন্য কথা বলছে। এবং সব থেকে এখন একটা, যেহেতু সিবিআই হাতে পুরো ব্যাপারটা রয়েছে এখন, মানে সেটা আরজি করের এই নৃশংস হত্যার ঘটনাটাও এবং তার সাথে আর্থিক দুর্নীতি দুটোই এখন সিবিআই হাতে। তো সবাই এখন বলছেন, প্রশাসন থেকে বলছেন যে যদি আমাদের বিচার চাইতে হয় তাহলে সিবিআই এর কাছে বিচার চাইতে হবে। কিন্তু তাছাড়াও আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আমরা কিছু দাবি নিজেদের মতো তৈরি করেছি আর কি, যে আমাদের মনে হয়েছে আমাদের যদি নারীদের সুরক্ষা পেতে হয়, তৃতীয় লিঙ্গের মানুষদের সুরক্ষা পেতে হয়, তার জন্য এই দাবিগুলোকে এক্ষুনি কার্যকরী করতে হবে। সেটা আমাদের সরকারেরই দায়িত্ব যে আমাদের এই দায়িত্ব নিয়ে তারা এগুলো কিভাবে কার্যকরী করবে আমাদেরকে জানাতে হবে তাদেরকে। এছাড়াও আমাদের কিছু দাবি রয়েছে, কারণ আমরা জানি যে পশ্চিমবাংলায় প্রায় 45,000-এর উপর ধর্ষণের ঘটনা এখনো পেন্ডিং রয়েছে, যেগুলোর কোনো নিষ্পত্তি হয়নি, আদালতে এগুলো পড়ে রয়েছে। সেগুলো ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে কিভাবে হবে, আমরা মিডিয়ার সূত্র ধরে এটাও জানতে পেরেছি যে সেই সমস্ত কিছু, এতগুলো যে ধর্ষণের ঘটনা পেন্ডিং হয়ে রয়েছে তার জন্য নাকি কেন্দ্রীয় সরকার থেকে এটার জন্য একটা বাজেট পেশ করা হয়েছে, সেটা নাকি রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো কাজ করেননি। তো আমাদের এগুলো এরকম অনেক কিছু প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি। একবার একটু বলে দেবে যে আমাদের কি কি দাবিগুলো ঠিক হয়েছে? যে দাবিগুলো আমরা রাখছি আমাদের এই আমরা তিলোত্তমা আমরা এই সংগঠন থেকে, তার 1 নম্বরে হচ্ছে সিবিআই কে আরজি করের স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনার সময়ের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দায়িত্বহীনতা এবং সেই সময় ঘটনাস্থলে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য তাকে ও বাকি দোষীদের অবিলম্বে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ ও খুনের নিরপেক্ষ ও দ্রুত বিচার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এইটা হচ্ছে আমাদের আপাতত আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর, শুধুমাত্র স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নয়, সমস্ত সরকারি দপ্তরের সিন্ডিকেট রাজ সমূলে উপড়ে ফেলতে হবে। সিন্ডিকেট রাজ সম্বন্ধে আপনারা সবাই জানেন এবং অনেকেই ভুক্তভোগী, কাজে এটা আমাদের আলাদা করে ব্যাখ্যা করে বলতে হবে না। 3 নম্বর হলো, দিনে ও রাতে যে কোনো সময় গণপরিসরে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের চলাচলের সুরক্ষা ও সমান অধিকার চাই। 4 নম্বর, নিয়ন্ত্রণ নয়, নজরদারি নয়, কর্মক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের সমমর্যাদা চাই। 5 নম্বর দাবি আমাদের, স্কুল পাঠ্যে, এটা খুব মন দিয়ে শুনবেন আপনারা, স্কুল পাঠ্যে লিঙ্গ সাম্য এবং মানবাধিকার বিষয়গুলিকে আবশ্যিক করতে হবে। 6 নম্বর, প্রত্যেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আইসিসি অর্থাৎ ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি ও স্থানীয় এলাকার এলসিসি লোকাল কমপ্লেইন্টস কমিটি গঠিত করতে হবে এবং তার নিরপেক্ষ এবং স্বচ্ছতা বজায় রেখে। 7 নম্বর, রাজ্যে সর্বত্র সুলভ শৌচাগার ও সুরক্ষিত গণপরিবহন ব্যবস্থা চালু রাখতে হবে 24 ঘন্টা। এটা যারা যেসব মহিলাদের বিশেষ করে বাইরে অনেকক্ষণ থাকতে হয় তারা বুঝবেন এই দাবির গুরুত্বটা। 8 নম্বর, রাতে হাসপাতাল থেকে শুরু করে সমস্ত কর্মক্ষেত্রে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের জন্য সুরক্ষিত বিশ্রামাগার চাই। 9 নম্বর, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অমীমাংসিত ধর্ষণ ও যৌন হেনস্থার কেসগুলির অতি দ্রুত মীমাংসা করতে হবে।
10 নম্বর, ভিকটিম ব্লেমিং কাকে বলে স্পষ্ট করে জানাতে হবে ও সেটিকে আইনের আওতায় আনতে হবে। সর্বোপরি জুনিয়র ডাক্তারদের দাবি নিঃশর্তভাবে মানতে হবে। এটি আমাদের মহামিছিল থেকে আমরা যে দাবি রাখছি সরকার এবং প্রশাসনের কাছে। আজকে মানে একাডেমি থেকে হাজরা মোড় পর্যন্ত অরুণিমা অ্যাক্টিভ একটি ইনস্টিটিউশন, যেখানে বিশেষভাবে সক্ষম যে শিশুরা রয়েছে, তারা কথা বলতে পারে না, কিছুজন শুনতে পায় না, মানসিক ভাবেও প্রতিবন্ধী, তারাও কিন্তু আজকে এই ঘটনাটার প্রতিবাদে কিন্তু আজকে রাস্তায় নেমেছে। এবং আমি সেখান থেকে জানতে পারলাম যে এরকম যিনি টিচার, যিনি ওদের হয়ে লড়ছেন, ওদেরকে শেখাচ্ছেন, জানাচ্ছেন, তিনি আমাদেরকে বললেন যে এরকম 301টা কেস নিয়ে উনি লড়ে যাচ্ছেন, কিন্তু প্রশাসন সেগুলো কানে নিচ্ছে না। তারা এরকমও বলছে যে তোর পাগল ছাগল, কি হবে নিয়ে। তো এই ধরনের ঘটনা আমরা যারা বিশেষভাবে আমরা কথা বলতে পারি, শুনতে পারি, জানতে পারি, এগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না, ফলত এগুলো নিয়ে আর কোনো দাবি উঠছে না। উনি প্রতিদিন এই মানুষদেরকে নিয়ে যাচ্ছেন, লড়ছেন, কিন্তু তার কোনো সুরাহা পাচ্ছে না। এইটাও আমাদের একটা দাবি যে তাদের কথা শুনতে হবে। আরেকটা বড় মুশকিল, তারা কিছুদিন সেই কষ্টটা পায়, ফিল করে, কিন্তু তারপর থেকে তারা তো আস্তে আস্তে ভুলতে শুরু করে। তখন আর তারা যখন ভুলতে শুরু করে, তাদের কথাগুলো আর ওই গ্রাহ্য হয় না, বলতো কাদের নিয়ে লড়বে, এটাও একটা বড় সমস্যা। কাজে যেই মুহূর্তে তাদের দাবিগুলো নিয়ে যখনই প্রশাসনের কাছে যাওয়া হবে, তখনই সেগুলোকে নিয়ে বিচার করতে হবে, তখনই সেটাকে নিয়ে কাজে তার সমাধান করতে হবে। ওইটাকে ওদের দাবিগুলোকে 1 বছর 2 বছর 3 বছর ধরে ঝুলিয়ে রাখলে সেটা হবে না। অনির্দিষ্টকালের জন্য সেগুলো যদি ফেলে রাখা হয়, তাহলে কিন্তু সেগুলোর সুরাহা হবে না। এটাও আমাদের দাবি, এটা দেখতে হবে। এবং তারাও যে আজকে নেমেছে আমাদের সাথে, সবারই আমরা ফিল করছি যে আমাদের কোথাও গিয়ে পিঠটা ঠেকে গেছে। তো এটা যদি আমরা তিলোত্তমা বলে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, এবং আমারও যে পেজটি রয়েছে সৈনী সরকারের, তো সেই পেজে আমরা প্রত্যেক দিনই একবার করে পোস্ট করছি। এটা আমাদের 1 সেপ্টেম্বর দুপুর 3টের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। এবং কিভাবে যোগাযোগ করবো, আমাদের যে পোস্টারটা তৈরি হয়েছে তার মধ্যেই যোগাযোগের নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা যারা আসতে ইচ্ছুক, রাজনৈতিক পতাকা ফেলে দিয়ে শুধু ভোটার কার্ডের দাবি নিয়ে, ভোটার কার্ডের যে শক্তিটা রয়েছে, আধার কার্ডের যে শক্তিটা রয়েছে, আমাদের তো এই সমস্ত ব্যাংকের লিঙ্কিং করানোর জন্য অনেক এফোর্ট দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়েছে দিনবারে। তো সেইটার তো সেই কার্ডের শক্তিটা নিয়ে আপনি আসবেন। আপনার রাজনৈতিক যদি মতামত থাকতেই পারে, কিন্তু আমার মনে হয়েছে এই মুহূর্তে আমরা যে অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, দীর্ঘদিন ধরেই যাচ্ছি, কিন্তু তিলোত্তমা বোধহয় মরে গিয়ে আমাদের এই অসময়টা আরো বেশি করে আন্ডারলাইন করে দিয়েছে যে তোমরা আরো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে। তো আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যে শিশুরা বড় হচ্ছে, তাদের কাছে শুধুমাত্র আমরা যাতে চোখ তুলে বলতে পারি যে হ্যাঁ, তোমাদের জন্য আমরা কিছু করে গেছিলাম, সেই জন্যই আমাদের এই আন্দোলন, যাতে আমরা যেভাবে যে পথ দিয়ে গেছি তাদের যেন তাদের পথটা যেন একটু মসৃণ হয়, সেই জন্যই আমাদের যতটুকু সম্ভব আমাদের চেষ্টাটা আমরা করছি। কথা আমি বলবো সেটা হচ্ছে, এই লড়াইটা 1 দিন বা 2 দিনের নয়। এই লড়াইটা মনে হবে যে অনেকেরই মনে হতে পারে আর কতদিন, বা মনে হতে পারে যে অনেক তো হলো, বা এটাতেই কি সবকিছু সলিউশন চলে আসবে? না, আসবে না, সলিউশন আসবে না। কিন্তু এই যুদ্ধটাকে কনস্ট্যান্টলি চালাতে থাকতে হবে, নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকতে হবে, 10টা মানুষের দ্বিমত প্রকাশ করলেও তাদের সাথে আলোচনা করতে থাকতে হবে, যাতে এই আলোচনার মাধ্যমে কনস্ট্যান্টলি লোকজনের মধ্যে এই কথা এবং অ্যাওয়ারনেসটা চলতে থাকে। কেননা আমি ঠিক তুমি ভুল বলে বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যে এইটার মাঝখানে 4টে লোক কথা বলতে যদি থাকে, তাহলে কোথাও গিয়ে মনে হবে যে আজ নয়, কাল নয়, পরশু নয়, আমরা বয়স হয়ে যাওয়ার পরেও হতে পারে যে কোথাও 10টা লোকের মনে হবে যে হয়তো এটা ঠিক। সো এই কথা বলতে থাকাটা খুব জরুরি, এই গলাটাকেও থামিয়ে রাখতে পারবে না। সো সেইটা প্লিজ করতে থাকুন। হতে পারে আপনি মিছিলে আসতে পারছেন না, হতে পারে আপনার মনে হচ্ছে এটা ভুল, হতে পারে আপনার মনে হচ্ছে ঠিক, বা হতে পারে অনেক ডাউট থাকতে পারে। সেই প্রশ্নটা করাটা খুব জরুরি, কাকে প্রশ্ন করছেন সেটা বোঝাটাও খুব জরুরি। অ্যাটলিস্ট নিজেদের
বন্ধু বান্ধব কথাবার্তা আত্মীয় স্বজন শুনতে না চাইলেও তাদের সাথে আলোচনা করুন যে তারা কি ভাবছে, কেন ভাবছে না, সেইটা খুব জরুরি। এটা এটা আমার পার্সোনালি মনে হয়। আচ্ছা, সুপ্রিম লালবাজারে চিঠি পাঠিয়েছি পারমিশনের জন্য, এবং সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট অলরেডি বলেছেন যে এরকম কেউ আমাদের মানে কেউ যদি মিছিল আন্দোলন যারা করতে চায় শান্তিপূর্ণ ভাবে মানে সরকারি কোনো প্রপার্টি ক্ষতি না করা বা এই সমস্ত না করে, তাহলে তারা অবশ্যই করতে পারেন। তো আমরা সেরকম ভাবেই করছি, সেই জন্য আমাদের জায়গাটাও এরকমই বাছা হয়েছে যেখানে কোনো 144 ধারা জারি নেই। তো সেই জন্যই কলেজ স্কোয়ার টু ধর্মতলা এই রুটটাই আমরা চুজ করেছি। যদি আমরা আপনাদের দাবিগুলো বলছি যে আমরা যে লক্ষ্যে কাজ করতে চাইছি সেটার সঙ্গে যদি আপনি সহমত, আপনি বা যে কেউ যদি সহমত না হন, তাহলে সেটা আমাদের জানান। একটা কোনো কনস্ট্রাকটিভ কথা হতে হবে। এই কথাগুলো থেকে বিরত থাকুন এখন আপনারা, যে আপনাদের কোনো কাজ নেই। আপনাদের অ্যাকচুয়াল সমস্যা আইডেন্টিফাই করুন। আপনার যদি মনে হয় এই কাজটা করাতে কোনো সমস্যা আছে, সেটা আমাদের জানান, যে তোমরা যে আপনারা যে এইগুলো করছেন, এই অমুকটা কেন করছেন, তাতে এই হবে। কনস্ট্রাকটিভ কিছু যদি বলতে পারেন তাহলে বলুন, তাতে আমাদেরও ভালো হবে, আপনারও ভালো হবে, সব মিলিয়ে ভালো হবে। মানে আপনারা আমাদের কাজটাই করবো না, আপনারা আমাদের সমালোচনা করুন যে আপনারা এই কাজটা ঠিক করছেন না, কিন্তু আমাদের পাশ থেকে সরে যাবেন না। কারণ যে কাজটা করছি আমরা মনে করছি যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা যদি আপনার মনে না হয় গুরুত্বপূর্ণ, তাহলে কেন নয় সেটা বলুন আমাদের, তাহলে আমরাও বুঝতে পারি যে কেন এই কাজটা গুরুত্বপূর্ণ নয়, কেন আমাদের প্রত্যেকের প্রফেশন ছেড়ে আমরা এই কাজে করছি। হ্যাম্পার হচ্ছে সব কাজ তো একসঙ্গে করা সম্ভব নয়। একটা কথা বলি, বুঝতে পারি, হ্যাঁ, আপনারা এটা আরো নিজেরাও খোঁজ নিন। হয়তো আমাদের দাবির মধ্যে আপনাদের দাবি হয়তো মনে হচ্ছে যে আপনাদের আরো কিছু দাবি আছে। আমাদের পক্ষে তো সবার প্রত্যেকের সব দাবি জানাও সম্ভব নয়। জেলায় জেলায় যারা দূরে থাকেন সেখানে কি হচ্ছে, একদম প্রত্যন্ত গ্রামে যারা থাকেন সেখানে কি হচ্ছে, সব খবর আমরা পাই না। আপনারা আপনাদের দাবি অবশ্যই আমাদের কাছে পৌঁছে দিন। সেটাই আমাদের দাবি আপনাদের দাবি এরকম নয়, আপনাদের দাবি আমাদের দাবি। হ্যাঁ, আপনাদের দাবি যে কোনো মুহূর্তে আপনারা পৌঁছে দিন। আমাদের পেজ আছে ফেসবুকে, সেখানে লিখুন যে আমার এই সমস্যা হচ্ছে, এই আমাদের দাবি আছে নিজস্ব, আমরা সেগুলোও কেউ লড়াই করবো। আমরা কিন্তু মানে কাউকে বাদ দিতে চাইছি না, আমরা চাইছি সবাই প্রত্যেকের দাবি যেন সঠিক জায়গায় পৌঁছানো যায়, এবং প্রশাসন যেন বাধ্য হয় সেই দাবিকে অ্যাড্রেস করতে, সেই দাবিকে যাতে নস্যাৎ করে না দিতে পারে। সেটাই আমরা সেটাই জন্য এসেছি। আমরা তো পথ চলতে চলতে শিখছি। আমরা এমন নয় যে আমরা এরকম অনেক সংগ্রাম করে, হ্যাঁ আমরা এর আগে একটা আন্দোলন করেছি, এখন আবার আরেকটা করছি, খুব প্রফেশনাল নই আমরা। ওই পথ চলতে চলতে অনেক প্রশান্তি হচ্ছে। আজকে আপনারাই দেখুন, পরে বদলে যাবেন না তো, তাহলে ভাষা আছে। কারণ আমরা সাধারণ মানুষ, আপনাদের উপর ভরসা না দাদা বাবা করিনি, বারবার অবস্থান পরিবর্তনে ভ্রান্ত হয়ে যায়। বিচার চাই, কিন্তু বিচার চাই ঘুমোতে পারছি না, বিশ্বাস করুন। হ্যাঁ, মানে এটার জন্য আমরা মানে আমি তো একজন অভিনেত্রী, আমি সেখান থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের কোনো দোষ নেই। বারবার যে অভিনেতা অভিনেত্রীদের দোষারোপ করা হয়, যে কারণ আমরা সত্যি ইতিহাসে দেখেছি যে বলেছেন, কথা তুলেছেন, কিন্তু তারপরেই আবার যখন সেই দল, বিরোধী দল যখন শাসকের গদিতে এসেছেন, তখন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোনো না কোনো পদে চলে গেছেন। তো তাই জন্যই বোধ হয় অভিনেতা অভিনেত্রীদের উপর কেউ বিশ্বাস করেন না। মানে এটা আমি এখানে একটা কথা একটু বলবো, পদে যাওয়াটা অন্যায় নয়। মানে কেউ যদি তার কোনো দলের বিরুদ্ধে গিয়ে কথা বলে, তারপর তারা সরকারে আসে এবং তারা কোনো পদে যান না, আমার এই মত রয়েছে। আমার মনে হয় কোনো শিল্পী কোনো রাজনৈতিক দলের সে কোনো একটা আদর্শে বিশ্বাস করতে পারে, কিন্তু সে কোনো পদে যেতে পারে না। তাহলে শিল্পী জিনিসটা তো একটা বড় জিনিস। সে যে শিল্পী সেটা কে ঠিক করবে? সে নিজে করবে? কে করবে? শিল্পী হিসেবে যার পরিচিতি অনেক কিছু, একটা মানুষ ডিরেকশন দিতে পারেন, লিখতে পারেন, হ্যাঁ কথা বলতে পারেন, ছবি আঁকতে পারেন। এবার সেগুলো সবই একটা শিল্পী সত্তার সঙ্গে কানেক্টেড, কিন্তু তারপরেও সে একটা অন্য কিছু হতে পারে বলে আমার মনে হয়। যেমন অনেক মানুষ, ধরো অনেক শিল্পী আছেন যারা পরবর্তীকালে দিয়ে, বা একজন ডাকাত পরে বাল্মীকি হয়ে গেছেন, মানে এরকম অনেক উদাহরণ আছে। আমি বলছি পদ অব্দি গেলাম, এইটাতে অসুবিধা নেই। আমার ধারণা এটা আমার ব্যক্তিগত এবং আরো সকলের এই অসুবিধাটা এইখানে, যে পদে যাওয়ার পর আর কথাগুলো রাখলাম না। পদে যাওয়ার পর কথাগুলো রাখলাম না, তার কারণ হচ্ছে আমি যে পদটাতে আছি তার উপরে তো আরেকটা পদ আছে। সে যদি দুর্নীতির সাথে থাকে, তখন তো আমাকে তার সাথে হ্যাঁ মিলাতেই হবে। তো আমাদের এখন 2024-এ আমরা যেখানে রয়েছি, মানে আমি যদি একটি পদে যাই,
ধরুন আমি একটি জেলার একটা কোনো পদ পেলাম, সেই জায়গাটা ভালো রাখবো, কিন্তু আমি ভালো রাখতে পারবো না, কারণ আমার উপরে যারা উচ্চপদস্থ লোকজন রয়েছে, কারণ আমি তো একটা পদ নেই, তার উপরে সিঁড়ি দিয়ে একদমই উপরে সিঁড়িতে বসে আছে, তিনি যদি দুর্নীতির শিকার হন, মানে তিনি যদি দুর্নীতিটা চারিদিকে ছড়িয়ে দেন, তাহলে তো আমিও কাজ করতে পারবো না। তো আমি এখানে মধুর সাথে এই জায়গাটাতে মানে অমত প্রকাশ করছি আর কি। আমার মনে হয় যে কোনো শিল্পী, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়াতে তার থাকা এই মুহূর্তে 2024-এ আর উচিত নয়, কারণ সে তার নিজের যে ভাষাটা প্রকাশ করবে, সে একটা ছবি ডিরেকশন দিয়ে হোক, সে অভিনয়ের মাধ্যমে হোক, সে একটা পেন্টিং হোক, একটা গান লিখে হোক, কবিতা বলে হোক, তাহলে আমি শাসক দলে, কারণ আমরা দেখেছি যে দলই শাসক দলে হয়েছেন, যে পদটা পেয়েছেন এবং ক্ষমতা পেয়ে যান, তারপরে কেউ আর ঠিক থাকে না, তার আগে সবাই বড় বড় কথা বলে, কিন্তু ক্ষমতা পাওয়ার পর গদির মধ্যে একটা এমন মোহ মায়া আর এমন কিছু রয়েছে যে মানুষকে আর মানুষ থাকতে দেয় না। তাই জন্য আমি নিজে পার্সোনালি কোনো শিল্পী তার নিজস্ব রাজনৈতিক চেতনা বোধ থাকতেই পারে, আমরা না বলি, কিন্তু আলাদা করে আমি কোনো পদে যাওয়াতে বিশ্বাস করি না, এবং কেউ গেলে পরেও আমি সেটার বিরোধিতা করছি আর কি। আচ্ছা, আমি সোহিনীকে একটু সহমত পোষণ করছি। আমিও ঠিক এরকম ভাবেই চিন্তা করি যে শিল্পীর এমন একটা দায় আছে, দায়িত্ব আছে সমাজে, যে সব থেকে অন্যরকম কথাটা সে বলার সাহস রাখে। সেই কারণেই যে করে হোক তাকে তার কথা বলে যেতেই হবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার রাজনৈতিক মতাদর্শ দর্শন একরকম হতেই পারে, কিন্তু আমি সবসময় মনে করি যে কোনো রাজনৈতিক ইয়ে থাকুক না কেন, তার দুর্নীতি মানেই আমাকে সবসময় শিল্পের জায়গা থেকে বা যে কোনো প্রোটেস্টের জায়গা থেকে ঝাড়া হাত পা থাকতে হবে, যাতে তার আমি প্রতিবাদ করতে পারি। কারণ আসল কারণটাই হচ্ছে রাষ্ট্রকে কোনোদিনই সেই ফ্যাসিজমের জায়গায় যেতে দেওয়া যাবে না যে সে ভুলে যাবে সে শুধুই রাষ্ট্র, সে জনপ্রতিনিধি নয়, এরকম জায়গায় পৌঁছানো যাবে না। সেই কারণেই কিন্তু আমাদের এই লড়াইটা, এবং খুব সামাপ করে আস্তে আস্তে আমরা অনেকটাই সহমত দ্বিমত সবকিছু নিয়েই আমরা একসঙ্গে লড়ছি। আর এই কারণে আরেকটা জিনিস আমি একটু বলছি, আমি ভীষণ পজিটিভ থাকতে, কারণ প্রচুর নেগেটিভিটি চারিদিকে, তো আমি ভীষণভাবে ব্যক্তিগতভাবে পজিটিভ থাকতে চাইছি, এবং আমার সতীর্থরা সবাই আমরা ভীষণভাবে পজিটিভ। ওই পজিটিভিটির জায়গা থেকে বলছি, যিনি বললেন না যে আপনাদের কোনো কাজ নেই, আমি আপনাকেও পজিটিভলি নিলাম। দেখুন আপনারও কিন্তু কাজ নেই, আপনি আমাদেরকে দেখছেন, আমরা এই মুহূর্তে সবাই জেগে আছি, আমাদের সঙ্গে আছে। মানুষজনকে জাগিয়ে রাখাটাই আমাদের এখন এই মুহূর্তে আমাদের নৈতিক কর্তব্য বলে মনে হচ্ছে, এবং আপনারা সবাই থাকুন। দুটো কথা, দুটো না অ্যাকচুয়ালি তিনটে। একটা হচ্ছে যে যেটা তোমরা দুজন বললে, মানে সোহিনী আর অভিদাদি, দুজনের কথার সঙ্গে আমার কিন্তু কোনো মানে বিরোধ নয় আসলেই। কারণ আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, সে যতক্ষণ শিল্পী আছে সে শিল্পের মাধ্যমে প্রকাশ করবে, প্রতিরোধ করবে, যা পারবে করবে, কিন্তু সে যখন রাজনীতিতে চলে গেল, সে যখন একটা গদি মানে চুজ করে দিল, তখন তার শিল্পী সত্তা নেই, তখন সত্তায়, তখন সে রাজনীতিবিদ। ফলত সে যতদিন শিল্পী আছে সে শিল্পের মাধ্যমে তার কাজটা করবে। গদিতে চলে গেলে তার পাল্টানোটা কাজ, সেটা সে যখন করছে না গদিতে বসে, তখন প্রশ্ন তুলবো আসে। আমি তিনটে কথা, এটা এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, দোয়েল যেটা একটু আগে বললো, যে এইটা কিন্তু আমাদের দাবিতে ছিল না, যে যারা ডিফারেন্টলি এবেল তাদেরও একটা দাবি আছে, সমস্যা আছে, সেটা আমরা আজকে শুনলাম, আজকে আমরা এটা আমাদের দাবির মধ্যে ইনক্লুড করলাম। সুতরাং মানে এটা হচ্ছে মানে জাস্ট এই কথাটাই রাখার, যে আমরা ওপেন আছি, আপনার যে কারোর সাজেশন, যে কারোর দাবি, যে কোনো প্রয়োজনীয় কথা তুলতে বাধ্য। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যে দাবিগুলো দিয়েছি সেই দাবিগুলো কিন্তু খুব সহজ, ঠিক যেভাবে রাত্রি সাথী অমুক তমুক একটা পেনে জাস্ট পেন পেপারে বলে দিল যে আমরা এই তো করে দিলাম, এই যে পরের দিনই আমরা ভেঙে বাথরুম বানিয়ে দিচ্ছিলাম, সেরকম এগুলো সব করে ফেলা সহজ। পেন অ্যান্ড পেপারে আমাদের দাবিগুলো, যে ও রাত্রে বাস চলতে হবে, হ্যাঁ এই অমুক বাস চালিয়ে দিবি, এগুলো করে দেওয়া খুব সহজ। কিন্তু এটা জানবেন যে আমরা যে দাবিগুলো তুলেছি সেগুলো সত্যি সত্যি যতক্ষণ আমরা চোখে দেখছি, শুধু পেন অ্যান্ড পেপারে বা মোবাইলের অ্যাপে আমরা শান্তি পাবো না। যতক্ষণ না পর্যন্ত লোকজন এটাতে একদম প্রপারলি তত্ত্বাবধানটা প্রপার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা এবারে থাকবে। এবার আমরা 1 তারিখ একটা গণমিছিল করছি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা, বিকেল 3টেতে আমরা শুরু করছি। আপনারা সকলে আসুন, একদম শান্তিপূর্ণ ভাবে, আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে নিয়ম মেনে আমাদের সমস্ত দাবি যাতে ঠিক জায়গায় পৌঁছয়, তার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি, এবং আমরা সরকারের কানে কথাগুলো পৌঁছে দিতে চাই। একটা বড় স্বর যাতে তৈরি হয়, সেই জন্য আপনাদের অনুরোধ করছি যে আপনারা সবাই আসুন, অন্য আরো অনেককে নিয়ে আসুন।
সেপ্টেম্বর। পয়লা সেপ্টেম্বর দুপুর 3টে কলেজ স্কোয়ার থেকে। আমাদের ফেসবুকের পেজটাও সবাই সবাই আমার তিলোত্তমা আমরা তিলোত্তমা এটা আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। এবং আমরা যা যা কাজ করছি আমরা সমস্ত কিছু ওখানে রাখছি, তার ছবি দিচ্ছি, আপনারা সেটা দেখলে পড়লে তার আপনাদের কাছে পুরোটা জলের মতন পরিষ্কার। আপনাদেরও যদি ওখানে প্রশ্ন বা কোয়েশ্চেন মানে প্রশ্ন বা কোনো বক্তব্য থাকে আপনারা ওখানে